দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যকে ঘিরে। দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বিমানবাহী রণতরী ও তার সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। নির্দেশ পাওয়ার পরপরই রণতরীটি ইতিমধ্যে যাত্রা শুরু করেছে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পেন্টাগনের নির্দেশনায় দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করা এই বহরটি নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার, ক্রুজার এবং লজিস্টিক সাপোর্টার জাহাজ, যা মিলিয়ে একটি পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপ তৈরি করেছে। কেন গুরুত্বপূর্ণ এই মোতায়েন? বর্তমানে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ কোনো অঞ্চলেই যুক্তরাষ্ট্র কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। ফলে এই নির্দেশনাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সামরিক বিশ্লেষকরা। কারণ গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সংকটে যুক্তরাষ্ট্র অন্তত একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অঞ্চলটিতে প্রস্তুত রেখেছে। বিশেষজ্ঞদের মতে এই শূন্যতা পূরণ করতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। পেছনের প্রেক্ষাপট, ইউএসএস ফোর্ট কোথায়? ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে গত অক্টোবর মাসে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীটিকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এই সিদ্ধান্তের ফলে হঠাৎ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ আর অবশিষ্ট ছিল না। ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বা বড় ধরনের সংঘাতের ক্ষেত্রে এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত দুর্বলতা, যা আগের সংকটগুলোর সময় দেখা যায়নি। কোথায় কত মার্কিন যুদ্ধজাহাজ? একজন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন রয়েছে 12টি মার্কিন যুদ্ধজাহাজ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র 6টি। এই পরিসংখ্যানে স্পষ্ট করে দেয় যুক্তরাষ্ট্র তার সামরিক ভারসাম্য পুনর্গঠনের পথে হাঁটছে। ইরান ঘিরে উত্তেজনা বাড়ছে। এই মোতায়েনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে ইরানকে ঘিরে আরও বাড়ছে উত্তেজনা এবং আন্তর্জাতিক নজরদারি। সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইরান সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। এই সিদ্ধান্ত ঘিরে নানা জল্পনা তৈরি হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। ইরানের আকাশসীমা আবার খুলে দেওয়া হলো, তবে উত্তেজনার মধ্যেই ইরান আবারও তাদের আকাশসীমা খুলে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটার তথ্য অনুযায়ী বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তেহরানের দিকে আবারও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে দেখা গেছে। এই বিষয়ে অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 নিশ্চিত করেছে, ইরানের আকাশসীমায় চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞার নোটিশ বা নো টার্ম এর মেয়াদ শেষ হয়েছে। এর পরপরই একাধিক বিমান দেশটির আকাশসীমা ব্যবহার করতে শুরু করে। কেন বন্ধ করা হয়েছিল আকাশসীমা? এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ইরান সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছিল। তবে শুধু সীমিত সংখ্যক অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল 15 জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং কেবল বেসামরিক কর্তৃপক্ষের আগাম অনুমোদন পাওয়া নির্দিষ্ট ফ্লাইট চলাচল করতে পারবে। বিশ্লেষকদের মতে এটি ছিল সম্ভাব্য সামরিক পরিস্থিতির প্রস্তুতিমূলক পদক্ষেপ। সামরিক বিশ্লেষণ, বার্তা কাকে? সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র একাধিক বার্তা দিচ্ছে। ইরানকে সতর্ক সংকেত, ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করা, রাশিয়া ও চীনের প্রতি শক্ত অবস্থান প্রদর্শন, নিজেদের কৌশলগত শূন্যতা পূরণ। বিশেষ করে ইরানের আকাশসীমা বন্ধ ও পুনরায় খুলে দেওয়ার ঘটনাগুলো এই মোতায়েনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আগের অভিজ্ঞতা কি বলে? এর আগেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় পারস্য উপসাগরে একাধিক বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন। 2019 এবং 2020 সালে এমন মোতায়েনের পর পরিস্থিতি দ্রুতই সামরিক সংঘাতের কাছাকাছি পৌঁছেছিল। তবে এবার পার্থক্য হলো, যুক্তরাষ্ট্র অনেক দেরিতে এই সিদ্ধান্ত নিচ্ছে, যা বোঝাচ্ছে তারা সরাসরি সংঘাতে যেতে চাইছে না, বরং চাপ সৃষ্টি ও প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞদের মতে সামনে 3টি সম্ভাব্য দৃশ্যপট তৈরি হতে পারে। 1. কূটনৈতিক উত্তেজনা বজায় থাকবে, তবে সরাসরি সংঘাত নয়। 2. সীমিত সামরিক উত্তেজনা ও শক্তি প্রদর্শন চলবে। 3. হঠাৎ কোনো ঘটনায় বড় সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। ইরানের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া আপাতত পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলে মার্কিন রণতরীর যাত্রা স্পষ্ট করে দিয়েছে উত্তেজনা এখনও শেষ হয়নি। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের যাত্রা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি বিশ্ব রাজনীতির বড় এক দাবার চাল। ইরানের আকাশসীমা খুলে দেওয়া আপাতত শান্তির ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্রের এই মোতায়েন জানিয়ে দিচ্ছে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। মধ্যপ্রাচ্যকে আবারও সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি কূটনীতির মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার
রাখা সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর দেবার সময় ইরানের পাশে অবস্থিত সৌদি আরব মার্কিন হামলায় না বলল রিয়াদ। ইরানের পাশে সৌদি আরব, মার্কিন হামলায় না বলল রিয়াদ। মধ্যপ্রাচ্যে কি বদলাচ্ছে শক্তির সমীকরণ? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যেই ইরানের পক্ষে স্পষ্ট ও প্রকাশ্য অবস্থান নিয়েছে সৌদি আরব। রিয়াদ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় তারা নিজেদের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এই ঘোষণা শুধু সৌদি আরবের একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় বার্তা বহন করছে। বিশেষ করে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে সতর্কবার্তা দিচ্ছে। কিভাবে এ বার্তা গেল ইরানের কাছে? কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পরপরই সৌদি আরব এই অবস্থান স্পষ্ট করে তেহরানকে জানায়। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রিয়াদ সরাসরি ইরানকে জানিয়েছে, আমরা কোনোভাবেই এই সংঘাতের অংশ হব না। আমাদের আকাশসীমা কিংবা ভূমি ব্যবহার করে কোনো হামলার অনুমতি দেওয়া হবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র নিশ্চিত করেছে, এ বার্তা আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।